এদিকে সারা দেশে গণধোলাই দিচ্ছে এনসিপির নেতাদের। হবিগঞ্জে সার্জিস ও নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে হামলা। হঠাৎ শেখ হাসিনাকে সুখবর দিলেন সার্জিও গোর। হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মারছে, প্রচুর মারছে। আরে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক এনসিপির নেতাকর্মীরা প্রচুর মার খেয়েছে। বেড় দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম বেড় দিয়া মারছে অনেক এনসিপি নেতাদের অভিযোগ। আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর হতে পারে, সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা মানে পর্যায়ক্রমে উঠে যেতে পারে এবং সেই যাওয়ার প্রক্রিয়াতে যাবে। কারণ সার্জিও গোরের এই আগমন, তিনি যদি আওয়ামী লীগের সঙ্গে মিটিং করেন এবং তিনি জাতীয় পার্টির সঙ্গে মিটিং করবেন, এরকমটা শোনা যাচ্ছে। এই ব্যাপারগুলো বলে দিচ্ছে সার্জিও গোর সম্ভবত ইনক্লুসিভ রাজনীতির বার্তা নিয়ে আসছেন। এরা সাপ রে ক্ষমা করে দেয়, যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না, এবং এটা হবে যদি এইভাবে দিতে থাকে, এই সুবলটা বিএনপি খাবে। আমি এটা বলে দিলাম আজকে, আমার মনে আর জায়গায় এই সুবলটা বিএনপি খাবে যদি এই ধরনের ক্রিমিনালদেরকে এত প্রশ্রয় দেওয়া হয়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বিশ্লেষকরা বলছেন যারা এতদিন অন্যের উপর মব করে আসছিল তারাই এখন মবের শিকার। দর্শক মণ্ডলী, কথাটা শুনে হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কাদের কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই হবিগঞ্জে জুলাই পদযাত্রায় গিয়ে হামলার শিকার হয়েছেন সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। দর্শক, শোনা যাচ্ছে তাদের নাকি বেদম প্রহার করা হয়েছে এবং তারা অভিযোগ করছে বিএনপির ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই এই হামলার জন্য দায়ী। দর্শক, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে এনসিপির পদযাত্রায় হামলা করা হলো, এই কাজটা কি উচিত নাকি অনুচিত বলে মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, এবার সুখবর পেতে চলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যেই একজন বিশ্লেষক বলছেন সার্জিও গোর 30 তারিখে ঢাকায় আসছেন এবং এসেই তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে বৈঠকে বসবেন। দর্শক, বিশ্লেষকরা বলছেন তার এই বৈঠকের আগাম বার্তাই প্রমাণ করে দেয় সার্জিও গোর আসছেন বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করার জন্য বা সেই প্রস্তাব দেওয়ার জন্য। দর্শক, শোনা যাচ্ছে সার্জিও গোরের এই ঢাকা সফরের পরই আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে উঠে যেতে শুরু করবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সুন্দর সুন্দর দুইটা চেহারা, ইস, এমন মায়ের দিয়েছে, মায়ের খাওয়ার পর চেহারার শেপ পুরো পরিবর্তন হয়ে গেছে। সার্জিস আলমের হাত ফাটিয়ে দিয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি কেউ জায়গায় জায়গায় একদম দিচ্ছে। কত বড় বড় কথা, আন্দোলন করব, সংগ্রাম করব, তারেক রহমানকে ফেলে দেব, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেব না, বাংলাদেশ আর আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, কত কথা। আমি শুধু এদের দেখি আর হাসি। আরে অর্বাচীনের দল, বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী সমর্থক আছে তোদের পুরো দলে ততগুলা কর্মী সমর্থক নাই। একথা আমার না, লাল বিপ্লবী সাংবাদিক মাসুদ কামাল বলেছিল একটা টক শোতে যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী আছে ততগুলা নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বাংলাদেশেও নাই। নাহিদ ইসলামের একটা বক্তব্যের উপর ভিত্তি করে বলেছিল, দেখ ভাই, তোদের অনেক বয়স কম, অল্প বয়স, আমাদের থেকে অনেক কম, অল্প বয়সে টাকা পয়সা পেয়েছিস, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিস, যা ইচ্ছে তাই করছিস, বলি কি এখন একটু থাম, যদি পারিস দেশটার থেকে চলে যা, যদি বাঁচতে চাস, কারণ তোদের ভবিষ্যৎ ভালো না। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ আসে নাই, বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তোদের কি হবে তোরা কি বুঝিস? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তোরা যা করেছিস এগুলার 10% যদি তোদের উপর ফিডব্যাক আসে তোরা কি নিতে পারবি? আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এনসিপির মতো ভেসে আসা কোন সংগঠন না, বিএনপির মতো সেনা ছাউনিতে সৃষ্টি হওয়া কোন সংগঠন না। এই সংগঠন বাংলাদেশের মা মাটি এবং মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ এই সংগঠনকে ভালোবেসে সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষ এই সংগঠনকে এখনো ভালোবাসে। পৃথিবীর যেই প্রান্তে তোরা যাবি তোদের এরকম অবস্থা হবে। আজকে হবিগঞ্জে আওয়ামী লীগ পিটিয়েছে, পেটায়নি। হবিগঞ্জ জেলা ছাত্র দল এবং
ওইখানকার একটা উপজেলা ছাত্র দলের নেতা কর্মীরা তোদেরকে এমন পিটানো পিটিয়েছে, তোদের হাতের রক্ত বের করে দিয়েছে, তোদের গাড়ি ভাঙচুর করেছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে চিপা মার দিয়েছে। চিপা মার বুঝেন মানে যেসব জায়গায় মারার পর চাইলেও দেখানো যায় না পাবলিকলি, ওইসব জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে মেরেছে ছাত্রদল, কারণ লাগামহীন বক্তব্য। নাসিরুদ্দিন পাটোয়ারি কথায় কথায় তারেক রহমানকে হুমকি দেয় না, ধামকি দেয় না, হুঁশিয়ারি দেয় না। আরে ভাই, সে রানিং প্রাইম মিনিস্টার। বিএনপি যেমন দলই হোক না কেন, বিএনপির তো একটা জনসমর্থন আছে, বিএনপির তো কর্মী সমর্থক সারা বাংলাদেশে আছে। তোদের কি আছে ভাই? তোদের তো পায়ের নিচে মাটি নাই, তোদের মাথার উপর আকাশ নাই। তোরা যেভাবে কথা বলিস এগুলা রাজনৈতিক ভাষা হতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিকে তোরা ধ্বংস করেছিস 5 আগস্টের পর। অশ্লীলতা, অশ্রাব্য স্লোগান এগুলা জন্ম দিয়েছে কে? এই এনসিপি। আজ পরিণতি বাংলাদেশের মানুষ দেখলো। এই জাতীয় নাগরিক পার্টির 3 নেতাকে গতকাল নেত্রকোনায় বেধড়ক পিটিয়েছে সাধারণ জনতা। পেটানোর পর গায়ের কাপড় চুপড় খুলে নিয়ে নাঙ্গা করে ছবি তুলিয়েছে। এগুলা সারা বাংলাদেশে হচ্ছে। এগুলা কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে না। এখনো কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে উপস্থিতির জানান দেয়নি। ডিসেম্বরের পর তোদের কি হবে একথা ভাবি আর চিন্তা করি। অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। সার্জিস আলমের গত 2 দিন পূর্বের একটা ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাই, দেখেন মজা পাবেন। বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিছিল এবং ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের করা 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন? নাকি আপনাদের নেতাকর্মীদের উপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবাই লোক দেখানো? নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হয়েছে সেসব কি 6 মাস যেতে না যেতেই ভুলে গেলেন? মনে রাখবেন, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। সার্জিস সেদিন স্ট্যাটাসটা দিয়েছে যেদিন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম গাজীপুরে একটা বিশাল মিছিল করেছিল। এই মিছিলের পর সার্জিসদের মাথা নষ্ট হয়ে গেছে। এরপর বিএনপি কে উস্কে দিচ্ছে যে বিএনপি ছাত্রলীগের উপর যাতে আরো চড়াও হয়, ছাত্রদল যেন ছাত্রলীগের উপর আরো চড়াও হয়। কিন্তু এরা সকাল থেকে সন্ধ্যা বিএনপি কে হুঁশিয়ারি দেয়, হুমকি ধামকি দেয়। বিএনপি কে আধা ঘন্টার মধ্যে সরকার পতন ঘটাবে। কর্নেল অলি বলে, নাহিদ ইসলাম, শফিকুর রহমান জামাতের আমির, এরা যদি রাস্তায় নামে বিএনপি 30 মিনিট টিকতে পারবে না। অনেক কথা, মানে সকাল থেকে সন্ধ্যা বিএনপি কে গালিগালাজ করে। কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হলো না, কেন বিএনপি জুলাই স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে, কেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করছে না, এগুলো অনেক কথা বলে বিএনপি কে দিনরাত গালিগালাজ করে এই নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আজকে বিএনপি কে উস্কে দিতে গিয়ে বিএনপির হাতেই যে মাইটা এরা খেয়েছে, এদের চেহারা কিন্তু ভস্কায় গেছে। সিরিয়াসলি বলতেছি, এদের চেহারা ভস্কায় গেছে। এখনো অরিজিনাল ফুটেজ গুলো আসে নাই, আসলে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। এটা মাত্র শুরু, পিকচার আভি বাকি হ্যাঁ। সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎ আমরা দেখে যাব। কোনো হুমকি ধামকি না, কিন্তু ভুলেও হুমকি ধামকি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ সবকিছুর প্রতিদান এমন ভাবে দেবে আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবা না। তোমরা যে অন্যায় করেছো, তোমাদের অন্যায়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছো। বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে প্ররোচিত করে রাস্তায় নামিয়ে দেশটার করে দিয়েছো। সুতরাং কর্মফল ভোগ করতে হবে, প্রস্তুতি নাও। হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গোছের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং আমার জেলা সেক্রেটারি এনসিপি, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে, তারা কি এই জিকে গোছদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে ঠিকাদারি দিয়ে রাখছে কিনা। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। আজ ট্রেলার দেখলা, পিকচার আরো কদিন পর দেখবা। ডিসেম্বর আসার আগেই পরামর্শ দিয়ে দেশ থেকে চলে যাও, যদি এক্সিট নিতে পারো, অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। আবারও বলতেছি, হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি। সার্জিও গোর আসবেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মিটিং করবেন। এরপর তিনি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি আওয়ামী লীগের সঙ্গেও মিটিং করবেন। এর আগে বিভিন্ন মানে অতিথি প্রতিনিধি বাংলাদেশে এসে আওয়ামী লীগের সঙ্গেও মিটিং করেছেন এবং বাংলাদেশে অবস্থিত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত তারা গোপনে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। এই আলোচনাগুলো কিন্তু ডক্টর ইউনূসের সময়ে প্রচণ্ড আলোচিত হয়েছিল। সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবেন এরকমটা শোনা যাচ্ছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবেন, জামাতের সঙ্গে করবেন, জাতীয় পার্টির সঙ্গে করবেন। এই মানে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি মিটিং করবেন এবং 31 তারিখে এই মিটিংটা হওয়ার কথা সম্ভবত। সেই মিটিংটা হয়তো মানে এমন সময়ে হবে যখন একসঙ্গে ডিনার করবেন তারা, এরকম তথ্যই বিভিন্ন দিক থেকে শোনা
শোনা যাচ্ছে। ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে এই মিটিংটা এবং ডিনারটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। সুতরাং সার্জিও গোরের এই আগমন, তিনি যদি আওয়ামী লীগের সঙ্গে মিটিং করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন, এই ব্যাপারগুলো বলে দেয়, এবং তিনি জাতীয় পার্টির সঙ্গে মিটিং করবেন এরকমটাও শোনা যাচ্ছে। এই ব্যাপারগুলো বলে দিচ্ছে সার্জিও গোর সম্ভবত ইনক্লুসিভ রাজনীতির বার্তা নিয়ে আসছেন, এবং সার্জিও গোরের এই সফরের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। এবং আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর হতে পারে, সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা মানে পর্যায়ক্রমে উঠে যেতে পারে এবং সেই যাওয়ার প্রক্রিয়াতে যাবে। কারণ এই মুহূর্তে আমেরিকার যে প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জো বাইডেনের মতো বাংলাদেশে একপাক্ষিক আধিপত্য বিস্তার করুক কেউ, সেটা চান না। এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে চান একটা ইনক্লুসিভ পরিবেশ হোক, সবাই মিলে রাজনীতি করুক, রাজনীতি করার অধিকার সবার থাকুক, এই ব্যাপারগুলো তারা চান, এবং সেই বার্তা নিয়েই সার্জিও গোর আসছেন, সেরকমটাই শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় সার্জিও গোরের সেই বার্তা যদি সত্যি এরকম বার্তা, ইনক্লুসিভ রাজনীতির বার্তা নিয়ে আসেন। মূলত আমার মনে হচ্ছে কেন যেন, মূলত এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা হচ্ছে বাংলাদেশের চীনের উপরে নির্ভরতা যেন তৈরি না হয়, সেটা ঠেকানোর চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে রাজনীতিতে ইনক্লুসিভ পরিবেশ তৈরি করার বার্তাটা দেবেন, এবং এই দুটো বার্তায় বাংলাদেশের বর্তমান সরকারের জন্য মেনে নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল, তাতে সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই, বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে। হাইসা হাইসা যারা ক্ষমা করে দেয়, এরা সাপ রে ক্ষমা করে দেয়, যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না। এবং এটা হবে, যদি এইভাবে দিতে থাকে, এই সুবলটা বিএনপি খাবে। আমি এটা বলে দিলাম আজকে, আমার মনে আর জায়গায় এই সুবলটা বিএনপি খাবে যদি এই ধরনের ক্রিমিনালদেরকে এত প্রশ্রয় দেওয়া হয়। সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত রেন ক্রিস্টেনসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে তার আগ্রহের কথা জানালেন যে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায়। যুক্তরাষ্ট্র কেন মুক্তিযুদ্ধের শহীদদের তালিকার বিষয়ে এত আগ্রহী হয়ে উঠলো, বা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য এত বেশি তাদের আগ্রহ প্রকাশ করছে, এর কারণটা কি বলে মনে হয়? যে যুক্তরাষ্ট্র আমাদের ৭১-এর সরাসরি বিরোধিতা করেছে। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন দেশে এবং বিদেশে, তাদের প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন সময়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকার সংজ্ঞা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে আমি যদি বলি, আমি আজকে যদি আমার বয়স আর চ্যালেঞ্জ করা ঠিক না, মুক্তিযোদ্ধা তালিকা এখন যেটা আছে প্লাস মাইনাস করে, শুধু ওই যে আওয়ামী লীগের আমলে যে অনেক মুক্তিযোদ্ধা এখানে ভুয়া হিসাবে নাম তুলছে, 2008 সনের আগে উভয় দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং এমনকি জাতীয় পার্টি। অনেক যাচাই বাছাই করেই মুক্তিযুদ্ধ তালিকাটা করে ফেলছে। এখন যে সরকারে আসে বলে আগেরটা করছিল ভুল, কারণ তার কিছু স্বার্থ আছে, এর মধ্যে অর্থনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থের কারণে প্রত্যেক সময় মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে একটা প্রশ্ন তুলে। যদি নির্দিষ্টভাবে কোনো মুক্তিযোদ্ধা ভুলভাবে কোনো লোক মুক্তিযোদ্ধা হিসাবে ভুলভাবে তালিকায় উঠে থাকে, তাদের সম্পর্কে এটা মানে তদন্ত করে দেখা যেতে পারে। কিন্তু একদম মুক্তিযুদ্ধের সমস্ত তালিকা ভুল, এখন আবার কই থেকে আইছে নাপিতের পুত নন্দীরা মুক্তিযুদ্ধরে ঠিক করে দিব, তার তালিকা ঠিক করে দিব, আমি এটাকে আমাদের জন্য অপমান মনে করি। এবং আমেরিকা আমাদের তালিকা করে দিবে কেন? তারা তো আমাদের আজকে যাই হোক, মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল, তাতে সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই,
এখন তো সরকার, আমি যে কথাই বলি বলবো সরকারি দলের মানুষ সরকার, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যারা মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধ করার বয়স থাকতো, যারা মুক্তিযুদ্ধে যায় নাই এবং যারা রাজাকার আলবদর দালালের দলে ছিল, এরা সবসময় মুক্তিযুদ্ধ তালিকাটাকে বলছে আরে এটা তো একটা ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা। এই ষড়যন্ত্র যদি গভীরে গিয়ে মানুষ না দেখে, জানি আমি 100 বছর পরে এটা গভীরে গিয়ে দেখবে, কিন্তু খুব গভীর থেকে না ধরলে প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ 16 ডিসেম্বর, ফ্রম 17 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। ক্ষমতার দর্পে হোক, জ্ঞানের অভাবে হোক, অথবা পরস্পরের প্রতিযোগিতামূলক কারণে হোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে 71 সনের 17 ডিসেম্বরে স্বাধীনতা বিরোধী শক্তি চক্রান্ত করছিল, আজকে ৫-৫০ বছর পরে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসে, এগুলো বইলা কি করব? আমেরিকা আমাদেরকে ঠিক করে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযোদ্ধার ইতিহাস। না, আমি এটা মানি না, এটা মানি না, আমি মানি না। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে, খুব বড় ধরনের ভুল হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা ধরেন আমি মনে করি 1 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে বা 100 মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনের নাম হয়তো বা ভুল উঠছে, বা 2 জন ষড়যন্ত্র করিয়া বা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে চালাকি করে 2টা নাম তুলে 2টা নাম কেটে দেন, কিন্তু 98% নাম ঠিক আছে। না হলে চলেন যায় আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে, আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন গিয়া বৈষম্য, যে মুক্তিযোদ্ধারা সব আসেন, সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারাও আসুক, একটা ওপেন স্থানে মাঠে বুয়ারা যারা আছে এরাও আসুক, বুয়ারা আসারই সাহস পাবে না, কারণ রিয়েল মুক্তিযোদ্ধারা সব ধরবে ওই তুই কে রে, ওই তো রাজাকারের বাচ্চা, ও কিসের মুক্তিযোদ্ধা? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে অনেক চক্রান্ত করে ভুল মুক্তিযোদ্ধা নাম তুলছে না, এটা আমি বলবো না, কিন্তু এটার সংখ্যা এমন না যে আবার নতুন করে মুক্তিযোদ্ধা গুনতে হবে। যে সংখ্যাগুলো ভুলভাবে বা স্বার্থপরতার সাথে টাকা পয়সা দিয়া চক্রান্তমূলক ভাবে তোলা হয়েছে, সেইগুলা নতুন করে কেটে দেওয়া হোক সাক্ষী প্রমাণ নিয়ে। আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করতে চাইছে সেটি গ্রহণ করে এটি ভুল হবে। সরকারের পক্ষ থেকে বা আপনার দল বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব গ্রহণ করবে কিনা আমরা জানি না, এখনো তো কোনো ধরনের ফাইনাল কিছু হয়নি। তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুই তারা নাক গলাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বাকি, কিন্তু সবকিছু রেখে হঠাৎ করে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই মনে আছে, রিসেট বাটনে প্রেস করতে হবে, এটি তারই কোনো অংশ, বিশেষ কোনো ষড়যন্ত্র 5 আগস্ট পর থেকে যা চলছে? একটা কথা বলছেন যে আরো কিছু রয়েছে বাকি, এটা কিন্তু একটা গল্প। আমি আপনাকে এরকম ভাবে বলি যে একজন হাত দেখে গণক, যে কপালের লেখা দেখেও বলতে পারে, হাত দেখেও বলতে পারে যে তার কপালে কি লেখা আছে। একদিন সেই গণক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার সমস্ত চামড়া টামড়া চলে গেছে, শুধু খুলিটা পড়ে আছে, খুলিটার মাথার মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। গণক খুব চিন্তা করলো, একটা মানুষ মরে গেল, তার সবকিছু ধ্বংস, শুধু মাথার খুলিটার মাঝে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। সেই চিন্তা করে সেই খুলিটাকে আইনা বাড়িতে আলমিরার, গ্লাসের আলমিরার ভিতরে রাখলো। সে প্রত্যেকদিন সকালবেলা দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা, না, লেখার কোনো পরিবর্তন হলে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাতের বেলায় দেখে, তাতেও লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা কোনো চেঞ্জ নাই। গণকের স্ত্রী ভাবে যে লোকটা কি পাগল হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। একদিন স্বামী বাজারে গেছে, স্ত্রী পাশের বাড়িতে বেড়াইতে গেছে, পরে গেছে, ভাবি কেমন আছেন? ভাই আর কইও না, আমি তো ভালোই আছি, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বললো যে একটা মানুষের মাথার খুলি সে প্রত্যেকদিন দেখে আর বিড়বিড় করে একটি কথা বলে। তখন ওই বাড়ির, যে পাশের বাড়ির মহিলা মনে করলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিই। উনি একটা মুস্কি হাসি দিয়া বললো, আপনি তো জানেন না ভাবি, আমি তো ওই কলেজে পড়তাম সময় আপনার স্বামীও কলেজে পড়তো। ওই যে মাথার খুলি, যে মেয়েটা মাথার খুলিটা যেটা দেখছেন, এইটা তার প্রাক্তন প্রেমিকা ছিল, বাস্তবতার কারণে বিয়ে করতে পারে নাই, কাজেই সে তাকে বিয়ে করে নাই বলে সে আত্মহত্যা করছে। এই কথা করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলতেছে, গোলামের পুত, তুমি আমারে বিয়ে করছো আর মরা বেটির তুমি কপাল দেখো প্রত্যেক দিন রাখো। ওই বাড়িতে গেছে, গিয়া ওইটা আলমিরা থেকে বাইর করছে, বাইর করে এটা একটা চেয়ার ভিতরে ফেলা, এটারে খুব পাড়া, এটারে বানায় পাউডার বানাইছে, পাউডার বানায় ড্রেনে ফেলাই দিছে। স্বামী আইসা বলতেছে, দেখতেছে এটা দেখে, দেখো ওই পায় না খুঁজা। তখন স্ত্রী পিছন থেকে এসে বলছে, গোলামের পুত, তার তোমার প্রেমিকারে খুঁজা পাইবা না। কি হয়েছে? বলে, দেখ তো ওইটাকে ড্রেনে ফেলাই দিছে। ওই গণক হাঁটতে হাঁটতে বাড়ির ড্রেনের পাশে গিয়া দেখে এখানে পাউডার হয়ে এটা পড়ে আছে। তখন গণককে বললো, ওই যে লেখা ছিল অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছে। বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে আমার কাছে মনে হয়।
না হলে এত চরিত্রহীন, এত লম্পট, এত চোর গুন্ডা, এত চিটা। 5টা সি যাদের নামে আছে এরা হলো দেশের নেতা, এখন বিরোধী দল করে। একটা সি হলো কানিং, ক্লেভার, করাপ্ট, ক্রিমিনাল, এবং আরেকটা সি, 5টা সিটে ওইটা আমি বললাম না, চিটার। এই যে চিটারের দল, করাপ্টের দল, এই সব লোকেরা আজকে বাংলাদেশের সামনে এসে গেছে। রাষ্ট্র চালায় তারেক রহমান, বিএনপি, এটা ঠিক আছে, আমরা রাষ্ট্রের সরকার, কিন্তু বকলমে রাষ্ট্র চালাচ্ছে সেই সব ক্রিমিনাল ক্রাইমস এন্ড ক্রিমিনাল যে লোকেরা, যাদের পিছনে 71-এর শিলমারা আছে, কোনোদিন সেই শীষ যাবে না, তুই আলবদর রাজাকারের বাচ্চা। এরা এখনো দেশ চালাচ্ছে, প্রশাসন এখনো তারা চালাচ্ছে, অর্থনীতি এখনো তারা কন্ট্রোল করছে। কাজে দেশ ঠিক হচ্ছে না। তারা আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখেন কি হচ্ছে, একটা ইউনিভার্সিটি এই হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে গেছে। রাজাকারের বাচ্চারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিছে। আর যতদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজাকারের বাচ্চারা মাদ্রাসা বানায় রাখবে, ততদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষের জ্ঞান অর্জন করার কোনো জায়গা নাই। তো দর্শক, দেখলেন আজকে সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।